আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনছি। সম্ভবত 2 মাস আগে যদি এই আয়োজন হতো তাহলে নতুনের প্রতি যে আকুতি বাধাহীনভাবে এখানে যেভাবে উচ্চারিত হয়েছে তখন সেভাবে হতো না, এবং পরিবর্তনের প্রতিটি আকাঙ্ক্ষাকে আপনারা যেভাবে উদযাপন করছেন এবং সর্বাত্মকভাবে অভিনন্দিত করছেন, এই অভিনন্দিত করার উচ্ছ্বাসটা সম্ভবত আপনাদের ভেতর থেকে আসতো না। অনেকেই বলছেন যে আমরা স্বাধীন হয়েছি। আমরা যথার্থ স্বাধীন হয়েছি কখন বলবো? যখন স্বাধীনতার স্লোগানটাকে আমার ভেতর থেকে আমার সকল সত্তা সমর্থন করবে। আমার মনে হচ্ছে যে আপনাদের সমস্ত কিছুই সমর্থন করছে নতুন কিছুকে, এর মানে স্বাধীনতাকে। একটা ব্যাপার দেখা গেল, শিক্ষা নিয়ে আমরা অনেক গালগল্প শুনেছি। আমরা বিগত 15 বছর একটা গসিপের দুনিয়ার মধ্যে ছিলাম। নতুন নতুন গল্প, নতুন নতুন নাটক, এবং কোথাও বোধহয় একটা প্রতিযোগিতা হচ্ছিল যে কে কার চেয়ে সুন্দর গল্পটা সাজাবে এবং শোনাবে। এখন দেখা গেল যে যখন আপনি প্রকৃত উন্নয়নকে বাদ দিচ্ছেন, একটা হলো বস্তুগত উন্নয়ন, আরেকটা হলো অবস্তুগত উন্নয়ন। আপনি অবস্তুগত উন্নয়নটা কিন্তু আসল, এবং রাখাল রাহা এটা বলেছেন। অবস্তুগত উন্নয়নকে আপনি পেছনে ফেলছেন, দৃশ্যমান উন্নয়ন এবং লোকরঞ্জক ব্যাপারগুলোকে আপনি সামনে আনছেন। আপনি উন্নয়নের ফাঁপা গল্প যত বড় করে তৈরি করলেন, শেষ পর্যন্ত দেখা গেল যে উন্নয়নের গল্পটা যত বড়, পলায়নটা হয়েছে আরও বড়। তো এগুলো আসলে হয় না, এভাবে হয় না। তো এই বিগত রেজিমে যে বুদ্ধিজীবীরা ছিলেন, আমরা শুধু শাসকদের বা পলিটিশিয়ানদের সমালোচনা করে কিন্তু হয় না। আসলে ক্ষমতার চরিত্র নির্ধারণ করে দেয় বুদ্ধিজীবী শ্রেণী, এবং এর পেছনে একটু পানি খাই। ক্ষমতার চরিত্রটা বুদ্ধিজীবী শ্রেণী নির্ধারণ করে দেয়। আমি বলতে চাচ্ছি যে আমাদের পলিটিশিয়ানদের চরিত্র, আমাদের রাষ্ট্রের চরিত্র নষ্ট করেছে আমাদের সরকার, আমাদের সরকারের চরিত্র নষ্ট করেছে আমাদের বুদ্ধিজীবীরা। আর এই বুদ্ধিজীবীরা উঠে এসেছে আমাদের বিশ্ববিদ্যালয় সমূহ থেকে, আমাদের বিভিন্ন ইনস্টিটিউট থেকে। আমার সুযোগ নেই কিন্তু বুদ্ধিজীবী হওয়ার। কিভাবে বলি, গত 2 বছর আগে একটা তালিকা করা হলো 100 জন বুদ্ধিজীবী। তো সেখানে শুরুতেই আমি বাদ, মানে আমার মতো যে কেউ বাদ। কারণ তারা বলছেন যে কোনো ইসলামপন্থী বুদ্ধিজীবী হতে পারেন না। ফলে তো আমার তো জায়গা এখানে নেই, আমার তো সুযোগ এখানে নেই। তাহলে এই বুদ্ধিজীবী কী করবেন? রাষ্ট্রকে তিনি পথ দেখাবেন, তিনি বলবেন এভাবে নয় ওভাবে। আমরা সেই সুর তো শুনি না। আমরা কি শুনেছি? আমরা দেখেছি এই বুদ্ধিজীবীরা দ্বিধাহীনভাবে, প্রকাশ্যে, নির্লজ্জভাবে 16টা বছর ধরে অন্যায্য একটা জালেম শাহীর জুতা সেলাইয়ের কাজ করেছে। জুতা সেলাই, এবং এখানে তাদের কোনো লজ্জা ছিল না। আচ্ছা, এই যে ব্যাপারটা ঘটলো, তাদেরকে আমরা জাতির বিবেক বলছি। সমস্যাটা জন্ম নিল থেকে? আমি বলছি সমস্যাটা জন্ম নিল শিক্ষা ব্যবস্থা থেকে। আমাদের শিক্ষা ব্যবস্থা কি করেছে দেখেন। শিক্ষা আপনি শুধু পাঠ দিলেন এবং সেটা যে বিদ্যালয় হয়ে গেল তা কিন্তু না। একজন দার্শনিক আছেন, তিনি হলেন ইবনে বাজা, ইবনে রুশদের শিক্ষক ছিলেন।
তো ইবনে বাজাকে প্রশ্ন করা হলো যে আমাদের ঘরটা কি বিদ্যালয় হতে পারে? ইবনে বাজা বললেন যে না, ঘর বিদ্যালয় হতে পারে না। বলা হলো যে কেন হতে পারে না? তিনি বললেন যে ঘরে বিদ্যা দেওয়া হয় কিন্তু প্রশ্ন থাকে না। বাবা বলছেন, দাদা বলছেন, নীতি কথা বলছেন, সেখানে জিজ্ঞাসা থাকে না। ফলে জিজ্ঞাসা শূন্য, জিজ্ঞাসা বর্জিত যে বয়ান, জিজ্ঞাসা বর্জিত যে পাঠ, জিজ্ঞাসা বর্জিত যে সাজেশন, এগুলো আপনাকে স্থানু বানায়, এগুলো আপনাকে চলত রহিত বস্তু বানায়, আপনাকে গতিশীলতা দেয় না। আমরা যদি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, স্বাধীনতার পর থেকে কেন বলবো, 47 থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের জাতীয় মেধাকে গিনিপিগ বানানো হয়েছে, কিন্তু আমাদের জাতীয় বুদ্ধিবৃত্তি এক কদম অগ্রসর হতে পারে নাই। এটা করা হয়েছে। আচ্ছা, যদি আমরা প্রশ্ন করতে শিখি, বিদ্যা আমাদেরকে প্রশ্ন করতে শেখাবে। যদি আমরা প্রশ্ন করতে শিখি, তাহলে নলেজ হিসাবে আমাকে যা দেওয়া হচ্ছে, যাকে নলেজ হিসাবে রাষ্ট্র দাবি করছে, রাষ্ট্রের একটা প্যারাডাইম তার নিজস্ব স্বার্থবুদ্ধির আলোকে কতিপয় জিনিসকে নলেজ হিসাবে প্রস্তাব করে, কতিপয় জিনিসকে সে নলেজ হিসাবে প্রস্তাব করে, এবং সে তার ক্ষমতার প্রয়োগ ঘটিয়ে সেটাকে বিদ্যা ব্যবস্থার মধ্যে প্রবেশ করায় এবং আপনাকে বাধ্য করে যে আপনি তার বয়ানকে নিচ্ছেন কিন্তু নলেজ মনে করে নিচ্ছেন। যখন স্বৈরতন্ত্রী এরকম একটা কাঠামো কোথাও দাঁড়ায় এবং সে যখন একচ্ছত্রতা চায়, অর্থাৎ আপনার রাস্তাঘাটকে শাসন করা শুধু না, আপনার মাথাকেও শাসন করতে চায়, আপনার সমস্ত কিছুর উপর সে একটা হেজমনি চায়, তখন কি ঘটে? তখন নলেজ আর তার নেরেটিভের মধ্যে পার্থক্যের জায়গাগুলোকে কমিয়ে ফেলা হয়, পার্থক্য আর থাকে না। এখন নলেজ হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করে আপনাকে শেখানো হয় এমন কিছু যেটা তার বক্তব্য। যেমন একটা দৃষ্টান্ত দেই, আপনাদেরকে শোনানো হয়েছে যে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মারা গেছে, এটা একটা বক্তব্য। আচ্ছা, এই যে নলেজ হিসাবে দাবি করা হচ্ছে, এটাকে নলেজ হিসাবে দাবি করা হচ্ছে, কিন্তু এটা ট্রুথ হয়ে ওঠে নাই। ট্রুথ হওয়ার জন্য যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সে আসবে, এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সে আসে নাই। সে কোথায় আছে? সে গ্রন্থের মধ্যে আছে, সে গ্রন্থের মধ্যে আছে। অথচ 50 বছর আগের মানুষ এখনো জীবিত, আমরা সমাজে যাই নাই। ফলে আপনার বিশ্ববিদ্যালয়ের কাজ ছিল, যখন এই বক্তব্যটা আপনার সামনে আসছে, আপনি প্রশ্ন করবেন যে এই বক্তব্যটা নলেজ হিসেবে দাবি করছে, কিন্তু সে ট্রুথ হয়ে ওঠার জন্য যে সমস্ত দাব পাড়ি দেওয়ার কথা ছিল পাড়ি দিয়েছে কি না। আরেকটা বিষয় বলি, যখন আপনারা নতুন রাষ্ট্র গঠনের কথা বলছেন, তখন এই মৌলিক জায়গাগুলো এড়িয়ে তো আমরা এগোতে পারি না। আচ্ছা, জাতির পিতা অত্যন্ত গুরুতর ইস্যু, এবং এগুলো মোকাবেলা না করে আপনি পারবেন না। আচ্ছা, বলা হচ্ছে কি বাঙালি জাতির পিতা। বাঙালি জাতি বলতে কি বোঝায়? শুধু বাংলাদেশ, শুধু বাংলাদেশের বাঙালিরা? আচ্ছা, কলকাতা, পশ্চিমবঙ্গের বাঙালিরা, তারা তো, যখন আমি বলছি বাঙালি জাতির পিতা, তখন দাবি করছি ওই বাঙালি আসামে থাকুক, ওই বাঙালি ত্রিপুরায় থাকুক, ওই বাঙালি মণিপুরে থাকুক, কিংবা সে পশ্চিমবঙ্গে থাকুক, সবার পিতা, তাই না? তাই তো? আচ্ছা, আমাদের বুদ্ধিজীবীরা বহু বছর ধরে আমাদেরকে বারবার শোনাচ্ছেন, অনবরত শোনাচ্ছেন যে 1000 বছরের বাঙালি জাতি, 1000 বছরের বাঙালি। তো 1000 বছরেরই যদি হবে, তাহলে এই জাতি তার পিতাকে আবিষ্কার করবে কেন 1971 সালে? এটা কিভাবে ঘটলো? আপনি বলতে পারেন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জনক বলতে পারেন, কিন্তু আরেকটা ব্যাপার আছে এখানে। একজন কেন হবেন? আপনারা জানেন যে আমেরিকায় জাতির পিতা বেশ কয়েকজন, একটা পরিষদ, সবাইকে তারা জাতির পিতা বলছেন। এখন এখানে যে এই যে একচ্ছত্রতা প্রতিষ্ঠিত করা হয়েছে,
এই যে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হয়েছে, আপনি একটা বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র থেকে তাকে সরালেন, কিন্তু তার ন্যারেটিভগুলো যদি আপনার মাথায় থাকে, আপনার বিশ্ববিদ্যালয়ে থাকে, আপনার সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে থাকে, আপনার মিডিয়া যদি থাকে, তাহলে সে আপনাকে শাসন করছে এবং তার শাসনের মধ্যেই আপনি আছেন। এখন পর্যন্ত আমরা আছি। আচ্ছা, এই জায়গায় একটা কথা বলি, আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলছি, কার শিক্ষা, কোন শিক্ষা? নিশ্চয়ই এদেশের জনগণ কারা? বড় অর্থে তারা বাঙালি, তাই তো? আচ্ছা, আমি বাঙালি জাতীয়তাবাদী বুদ্ধিজীবীদের বাসা দাঁড় করেই বললাম, এই যে বাঙালি জাতি বলতে একটা জিনিস, এই জিনিসটা কখন থেকে সামনে আসলো? আমরা যদি প্রাচীন নথিপত্র, বাঙালি জাতি কখন থেকে সামনে আসলো, এটা আমাদের সলিমুল্লাহ স্যার বলেন যে গোলাম নামে একজন, গোলাম হোসেন না কি একজনের কথা বলেন, তো উনি বললে হচ্ছে না, উনি ধার করে কথা বলছেন। আমাদেরকে ওই পেছনে যেতে হবে, ওই সময়ে যেতে হবে। আপনারা দেখবেন পাঠ্যপুস্তকে বলা হচ্ছে যে বাঙালি জাতির গর্বের সময়কাল ছিল মৌর্য যুগ। মৌর্যরা 185 বছর শাসন করেছে। তারপরে বলা হচ্ছে গর্বের যুগ ছিল গুপ্ত যুগ, গুপ্তরা 75 বছর শাসন করেছে। এটা খ্রিস্টপূর্বের সময়। এখন এই যে হিস্ট্রি তৈরি করা হয়েছে, এখানে ঘটনাটা কি ঘটেছে? মৌর্যদের রাজধানী তো বাংলায় ছিল না, বাংলার কোথাও ছিল না মৌর্যদের রাজধানী, বরং বৃহৎ সর্বভারতীয় সাম্রাজ্য ছিল এটা। এই সময়টা সর্বভারতীয় সাম্রাজ্যের কাছে পরাধীনতার যুগ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে বলা হচ্ছে এটা বাঙালি ইতিহাসের স্বর্ণযুগ। এই যে ব্যাপারটা কীভাবে ঘটলো, এটা আমাদের পাঠ্যপুস্তকে আসলো কীভাবে? এটা এসেছে কলকাতার একচ্ছত্রতা থেকে। ফলে আমাদেরকে দুই পশ্চিমের সাথে লড়তে হবে। দুই পশ্চিম, এক পশ্চিম হলো কলকাতা, আর আরেক পশ্চিম হচ্ছে ইউরোপ আমেরিকা। এই লড়াইটা শুধু যে ন্যারেটিভের জায়গায় তা না, রাজনৈতিক প্রকল্প হিসেবে ওই লড়াইটা লড়তে হবে। এমনকি এই যে রাখাল রাহা যেটা বলছেন যে এনজিওগুলো স্থির করে দিচ্ছে আমরা কি পড়বো না, এর সাথেও লড়তে হবে। এবং আপনারা প্রমাণ করেছেন, যাকে অসাধ্য মনে করা হতো, যাকে আমরা অন্তত অসাধ্য ধরেই নিয়েছিলাম, আপনারা প্রমাণ করেছেন, তাজা তারুণ্য প্রমাণ করেছেন। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, পুরো জাতির কৃতজ্ঞতা, এবং এটা চলতে থাকবে, এই কৃতজ্ঞতা চলমান থাকবে। এবং যদি এর সুফল আমরা গড়ে তুলতে পারি, তাহলে আপনারাই হবেন, আগামী 50 বছর পরে লেখা হবে, এরাই হচ্ছে জাতির প্রকৃত হিরো। অস্বীকার করার কোনো উপায় নাই। 3টা জায়গায় কাজ করেন, 3টা জায়গায়। এই বিজয়টাকে যদি আপনি একটা বাস্তব বিপ্লবাত্মক রূপান্তরের দিকে নিয়ে যেতে চান, আপনাকে ফিলোসফির জায়গায় কাজ করতে হবে, আপনাকে কালচারের জায়গায় কাজ করতে হবে, এবং আপনাকে এডুকেশনের মধ্যে কাজ করতে হবে। এই 3 জায়গায় সমন্বিতভাবে যদি আপনি এই ভূমির ভেতর থেকে উঠে আসা, এই মানুষের আবহমান জীবন থেকে উঠে আসা বয়ান, ভাষ্য, তাদের শ্বাস প্রশ্বাস, তাদের ঘামের গন্ধ, তাদের নিঃশ্বাসের শব্দ, এগুলো যদি আপনি দার্শনিক ভাষায় অনুদিত না করেন এবং তাকে যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সত্য হিসাবে হাজির না করেন, বিপ্লব হাতছাড়া হয়ে যাবে। অথবা বিপ্লবের শিরোনামে আরেকটা বন্দিত্ব আমাদের উপর হাজির হবে। আচ্ছা, এই যে লড়াইটা, মজার ব্যাপার হচ্ছে কি, আপনারা এই যুদ্ধটা জয়ী হয়েছেন, এবং এই লড়াইয়ের সামনে কিন্তু আপনারাই, কারণ আমরা যে খাতেই লড়ি না কেন, আপনাদেরকে এই লড়াইয়ের মধ্যে নেতৃত্ব দিতে হবে। আমি দেখেছি যে আপনাদের মধ্যে সে আকাঙ্ক্ষাটা আছে। যেমন ধরেন এই যে তুহিন খান, একই সাথে সে অ্যাক্টিভিস্ট এবং সে একজন চিন্তক, তাই না? একজন চিন্তক। এবং মজার কথা হচ্ছে যে মঞ্জুরুল হক যেটা বললেন যে আমি একটু বিস্ময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, মঞ্জুরুল হক যেটা বললেন যে এই যে বৈষম্য, জায়গা না দেওয়া, এগুলো এখন অতীতের গল্প, তাই না? এখন এগুলো গল্প হয়ে গেছে যে মাদ্রাসা হওয়ার কারণে আলাদাই যদি হবে, তাহলে মুসা হাফেজ এখানে কেন দাঁড়াবে না? এটা অতীতের গল্প, এখন এটা নয়, এটা বিগত ব্যাপার হয়ে গেছে। এখন আমরা নতুন একটা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, এবং এই যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে অর্থবহ করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, সবচেয়ে জরুরি কাজের মধ্যে একটার কথা বলি, সেটা হচ্ছে
ট্রুথকে আবিষ্কার করতে হবে। প্রতিটি বিষয়ে ট্রুথকে আবিষ্কার করতে হবে। দেখেন, আমাদের যে হিস্ট্রি পড়ানো হয় ভাষাকে বাদ দিয়ে তো আমরা জাতি হতে পারবো না। এখন হিস্ট্রি পড়ানো হয়, এখানে বলা হচ্ছে যে অন্ধকার যুগ, মুসলিম বিজয় হলো 1204, তার 1250 থেকে অন্ধকার যুগ শুরু হয়ে গেল। কেন? তখন সাহিত্যিক নিদর্শন কম ছিল। আরে ভাই, মুসলিম আমলে সাহিত্যিক নিদর্শন যদি কম হয়, তাহলে মুসলিমদের আগে 7ম শতক থেকে নিয়ে দ্বাদশ শতক পর্যন্ত একমাত্র চর্যাপদ ছাড়া আর কোনো সাহিত্যিক নিদর্শন কেন নাই? সেটা নিয়ে কথা বলে না। এই যে ব্যাপারগুলো আসছে কোত্থেকে? কলকাতা থেকে আসছে। এগুলো কারা করেছেন? এই যে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন রমেশচন্দ্র মজুমদার, ওনারাই তো এগুলো করেছেন। এগুলোকে প্রশ্ন করতে হবে, জোরালোভাবে প্রশ্ন করতে হবে। আচ্ছা, এই যে মৌর্যর কথা বলছিলাম, গুপ্তের কথা বলছিলাম, দেখেন এটা তো বাঙালির শাসন নয়। তারপরে কি হলো? তারপরে আমরা জানি পাল শাসন আসলো, তারপরে আমরা জানি সেন শাসন আসলো। দেখবেন, মজা করে বলা হয়, আপনাদের বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক আছেন, নাম বলতেছি না, কিন্তু উনি পাঠ্যপুস্তক প্রণয়নের মধ্যে ছিলেন, এমন কিছু কাণ্ড করেছেন, এবং এশিয়াটিক সোসাইটিতেও তিনি কাজ করেন। মানে তার আর্টিকেলগুলো দেখলে মনে হয় যে মোহাম্মদ নাম নিয়ে কলকাতার কোনো এক বাবু এসে বোধহয় লিখছেন, এরকম মনে হয়। তো ব্যাপার হচ্ছে কি, যে বখতিয়ার খিলজি বাইরে থেকে এসেছিলেন, এটা শুনতে খুব মজা লাগে। কিন্তু এর আগে যে সেনরা তো কর্ণাটক থেকে এসেছিল। আচ্ছা, বাইরে থেকে এসেছিলেন, বখতিয়ার খিলজি যখন বাইরে থেকে আসেন তখন সেটা বাইরে, আর সেনরা যখন কর্ণাটক থেকে আসে তখন সেটা বাইরে হয় না। এই যে ব্যাপারটা, এটা হল কোন জাতীয়তাবাদ থেকে জন্ম নেয়? সর্বভারতীয় জাতীয়তাবাদ থেকে জন্ম নেয়। আপনারা এই বিপ্লবের অন্যতম একটা স্লোগান, অন্যতম একটা সুর, অন্যতম একটা প্রেরণা হলো আধিপত্যবাদের বিরোধিতা। এখন আপনার পাঠ্যপুস্তকে সর্বভারতীয় সুর থাকবে, আর আপনি রাজপথে আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেবেন, এই স্লোগান কাজ করবে না, এটা কাজে আসবে না। এখন আমরা যে বাঙালি জাতি হয়ে উঠলাম, দেখেন, যখন 1204 সময় যে ঘটনাটা ঘটলো, ওই সময় বাংলা বলতে যে জনপদগুলো বোঝায়, মানে যেখানে বাঙালি জনগোষ্ঠী বসবাস করত, এগুলো ছিল 16টা আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত। 16টা আলাদা আলাদা অঞ্চলে বিভক্ত। মুসলিম বিজয়ের পরে কি করা হলো? এই অঞ্চলগুলো একীভূত রাষ্ট্রের অধীন আনা হলো, এবং শেষ পর্যন্ত সেটা তিন অঞ্চল হলো, 16 অঞ্চল 3 অঞ্চল হলো। একটা হলো যেটা গৌড় ছিল, আরেকটা হলো সাতগাঁও, আরেকটা হলো সোনারগাঁ কেন্দ্রিক, 3টা আলাদা রাষ্ট্র। আমরা দেখি যে 1352 খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ কী করলেন? তিনি এই যে 3 আলাদা রাষ্ট্র, গৌড়, সাতগাঁও এবং সোনারগাঁও একত্রিত করে নতুন রাষ্ট্র গঠন করলেন। অনেকেই আপনারা বলেন না যে গোপালগঞ্জের বিভিন্ন থানা, বিভিন্ন জেলাকে আমরা দিয়ে দেব, তখন আর গোপালগঞ্জ বলে কোনো নাম থাকবে না। তো এই যে 3টা আলাদা রাষ্ট্র ছিল, এগুলো যখন এক হয়ে গেল, তখন নাম তো বদলে গেল। নতুন রাষ্ট্রের কি নাম দেওয়া হবে? তখন এই নতুন রাষ্ট্রের নাম দেওয়া হলো মুলকে বাঙ্গাল। এই প্রথমবার একটা রাজনৈতিক ঐক্যবদ্ধ সত্তা হিসাবে বাঙালিরা নিজেদের রাষ্ট্রের পরিচিতি নিয়ে দাঁড়ালো, এই প্রথমবার। এবং শামসুদ্দিন ইলিয়াস শাহকে আপনারা দেখবেন তারিখে ফিরোজ শাহী লিখেছেন কে? জিয়াউদ্দিন বারানি। কোথায় বসে লিখেছেন? দিল্লিতে বসে লিখেছেন। আরেকটা তারিখে ফিরোজ শাহী কে লিখেছেন? শামসে সিরাজ আফিফ, তিনিও দিল্লিতে বসে লিখেছেন। তারা যখন শামসুদ্দিন ইলিয়াস শাহের পরিচয় দিচ্ছেন, তখন কি বলছেন? শাহে বাঙ্গাল, তখন বলছেন শাহে বাঙ্গালিয়ান, তখন বলছেন মালিকুল বাঙ্গাল। এর আগে কোনো রাজার ব্যাপারে যে তিনি বাংলা নামক রাষ্ট্রের শাসক, এইরকম অভিধা কেউ ব্যবহার করে নাই। এখন বাংলা নামক এই যে একটা রাষ্ট্রসত্তা আমরা পেলাম, যিনি ঐক্যবদ্ধ করলেন। আমেরিকার ব্যাপারটা কী ছিল? আমেরিকা আলাদা ছিল, অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল। ব্রিটিশদের তারা খেদাইলেন, এই নেতারা ঐক্যবদ্ধ করলেন। যে নেতারা ঐক্যবদ্ধ করেছিলেন, একক ফেডারেশন নিয়ে এসেছিলেন, তারা জাতির পিতা হলেন। ওই বিবেচনায় আপনি যদি বাঙালি জাতির পিতা বলেন, কোথায় আবিষ্কার করবেন? 71-এ আবিষ্কার করবেন না, আরও পেছনে যেতে হবে?
আরও পেছনে যেতে হবে। আরেকটা কথা বলি, বঙ্গবন্ধুকে আপনি রাখেন, ভাসানীকে কেন বাদ দিতে হবে? অন্যান্য নেতাকে কেন বাদ দিতে হবে? এই যে অন্তর্ভুক্তির যে ব্যাপারটা, কারো প্রতি জুলুম করার দরকার নাই, প্রত্যেকের প্রাপ্যটা আমরা দেব। এবং একটা কথা বলি যে তুহিন খান বলেছেন রিকনসিলিয়েশনের কথা। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়ে বলে আসছি। আপনারা দেখবেন যে সাউথ আফ্রিকায় কী হলো, 1994-এ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয়েছে। 1960 থেকে নিয়ে 94 পর্যন্ত যত ধরনের অপরাধ হয়েছে সমস্ত অপরাধের তদন্ত করা হয়েছে, এবং সবগুলোর সমাধানের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করেছেন। তো আমার মনে হয় যে আমরা আগে যে এক সরকার গেল, নতুন সরকার আসলো, প্রতিহিংসা চরিতার্থ করবে, এই ধারা থেকে বেরিয়ে আসার জন্য যা কিছু ঘটেছে 71 থেকে নিয়ে 24 পর্যন্ত, 71 থেকে নিয়ে 24 পর্যন্ত, 72 থেকে নিয়ে 24 পর্যন্ত প্রতিটি ঘটনার পুনঃতদন্ত করা দরকার, এবং এইভাবে আমরা জাতি হিসাবে দায়মুক্ত হব। শেষ কথাটা বলে শেষ করি, সেটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা আলাদা, বিশ্ববিদ্যালয় আলাদা, এই যে এটা আধারিংয়ের মধ্য দিয়ে আলাদা হয়েছে। আলাদা থাকলেই যে আলাদা তা না। আপনি যাত্রাবাড়িকে উত্তরায় বসে আলাদা বলেন না, আলাদা হওয়ার পরেও আলাদা বলেন না, কারণ আপনার মস্তিষ্কের মধ্যে আলাদা নয়। আপনার ঠিক পাশে থাকা একটা মাদ্রাসাকে আলাদা বলেন, কারণ আপনার মাথার মধ্যে সেটা আলাদা। আধারিংয়ের ফলশ্রুতিতে এটা হয়েছে, এবং সত্য হলে যেটা আমাদেরকে মার্জিনালাইজ করা হয়েছে। কাদেরকে? আমাদেরকে বলতে হুজুরদের কথা বলছি না, যারা ইসলামী জীবনযাপন করতে অভ্যস্ত তাদেরকে এই দেশে, এই সমাজে, এই সংস্কৃতিতে সচেতনভাবে মার্জিনালাইজ করা হয়েছে, এবং এক ধরনের ভিকটিম বানানোর সচেতন প্রচেষ্টা সবসময় আমরা লক্ষ্য করেছি। তো এখন এই যে বিভক্তি, আমরা তো চাচ্ছি এটা দূর করার জন্য, অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য। শিক্ষার মধ্যে সেটা না ঘটালে, অন্তর্ভুক্তি না ঘটালে কোথাও হবে না। শিক্ষার মধ্যে সেটা কীভাবে হবে? 1 মিনিটে বলে শেষ করি। দেখেন, এই যে আধুনিক শিক্ষা, এই যে বিশ্ববিদ্যালয়, ইউরোপে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। ইউরোপে আপনারা দেখবেন 404 খ্রিস্টাব্দে পোপতন্ত্রের জনক মহামতি গেগরি মারা গেলেন। মহামতি গেগরি একটা কাণ্ড করেছিলেন। তিনি বললেন যে স্বর্গে যেতে হলে আপনাকে জ্ঞানী হতে হবে, আর ধ্যান করতে হলে আপনাকে মূর্খ থাকতে হবে। অজ্ঞতা হচ্ছে জ্ঞানের জননী। আচ্ছা, এখন এটা ঘোষণা করে তিনি যত বিদ্যা প্রতিষ্ঠান সব ধ্বংস করে দিলেন। সম্রাট সিজার প্রতিষ্ঠিত একটা বিদ্যালয় ছিল প্যালাটাইন, ধ্বংস করে দেওয়া হলো। এরপরে ইউরোপে কোথাও কোনো বিশ্ববিদ্যালয় নাই। মুসলিমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলেন, এবং ইউনেস্কো ঘোষণা দিয়েছে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় যেটা টিকে আছে সেটা হলো মরক্কোর ফেজের কারাওন, প্রতিষ্ঠা হয়েছিল 859 খ্রিস্টাব্দে। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আফ্রিকানাস কনস্টান্টাইন, পড়াশোনা করে ইউরোপে গেছেন। মুসলিম বিদ্যাকে তিনি আরও ইউরোপীয় ল্যাতিন ভাষায় অনুবাদ করেছেন, এবং সেখানে নতুন বিদ্যার জাগরণ ঘটেছে, স্কলাস্টিকা দর্শনের জাগরণ ঘটেছে ইত্যাদি হয়েছে। এখন ওই বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে পরবর্তীতে আমরা ইউরোপে প্রথম বিশ্ববিদ্যালয় দেখি বুলুগানা বিশ্ববিদ্যালয় ইতালিতে হলো, সেটা 1088 সালের ঘটনা। তারপরে অক্সফোর্ড আসলো, তারপরে ক্যামব্রিজ আসলো। এবং মজার ব্যাপার হলো কি, যে এই যে বিশ্ববিদ্যালয়গুলো, জ্যাক গুডি তার দ্য থেফট অফ হিস্ট্রি বইয়ের মধ্যে লিখেছেন, সেখানকার কারিকুলাম, সেখানকার সিলেবাস, সেখানকার সমস্ত কিছু মুসলিম বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করত। মুসলিম বিশ্ববিদ্যালয়গুলো কীভাবে সেরা হয়ে উঠল? এখানে শিক্ষা সম্পর্কে দৃষ্টিভঙ্গি ছিল একটা কেন্দ্রীয় সত্যের অধীন। সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত একটা প্রতিফলিত হয় কালামের মধ্যে, তার বাক্যের মধ্যে, সেটা হচ্ছে কোরআন। আরেকটা প্রতিফলিত হয় তার কাজের মধ্যে, সেটা হচ্ছে জগৎ, সেটা হচ্ছে সৃষ্টি জগৎ। আমি শেষ করে দিচ্ছি, আমার সময় নেই। তো এই যে সৃষ্টি জগৎ, এই কোরআন এবং সৃষ্টি জগতের মধ্যে সমন্বয় ঘটানো, এই যে প্রকৃতি জগৎ, এই যে আমরা আল্লাহর সৃষ্টি, কোরআন এবং সৃষ্টি জগতের মধ্যে সমন্বয় ঘটানোর মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। এখন আমাদের মাদ্রাসাগুলো কী করেছে? বিশ্বজগৎ, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, এগুলো নিয়ে তারা চর্চা করছে না, কম করছে, বা বলতে গেলে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কী করছে? যে শিক্ষা থেকে আল্লাহর বিশ্বাসটাকে এক ধরনের বাদ দিয়ে দিয়েছে, সেটা ঔপনিবেশিক উত্তরাধিকারের ফসল। ফলে এই দুই প্রান্তিকতা থেকে
বেরিয়ে আসার জন্য আমাদেরকে লড়াই করতে হবে এবং আমি আশা করি এই লড়াইয়ে আপনারা জয়ী হবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।